রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন দলীয় পদ উচ্ছ্বসিত জেলাবাসী। ফের গ্যাসের জন্য হাহাকার, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের, বাসাবাড়িতেও দুর্ভোগ। একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই, সাউন্ড নাই, ঘুম নাই, পাম্পে গ্যাস নাই। আদৌ কি গ্যাস আসবে, কি আমরা কি গ্যাস নিয়ে বাড়িতে যাইতে পারবো, এটা আমরা কোনো নিশ্চয়তা পাইতেছি না। সিলেটে 3 খুনের নেপথ্যে গৃহকর্মীর সাথে প্রেমের সম্পর্ক, আটকের পর অভিযুক্তের স্বীকারোক্তি। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ সাদিয়া। শুনছিলেন শিরোনামগুলো, এবার জানাবো পুরো সংবাদ। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই সাথে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। অবশেষে হলো সকল জল্পনা কল্পনার অবসান। বিএনপির যুদ্ধদিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনের জন্য মনোনয়ন দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বিএনপির শীর্ষ নেতৃত্ব আসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানেই দলীয় নেতা তারেক রহমানের সিদ্ধান্তে প্রার্থী ঘোষিত হন 1.5 দশক ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল। সচিবালয়ে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এরপর ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের হাতে তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। পরে সচিবালয়ে বৈঠকের সমালোচনা প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, আলোচনা যে কোনো জায়গাতেই হতে পারে। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। আমাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা না থাকার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করায় 11 দলকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনীত হয় উচ্ছ্বসিত জেলাবাসী, বলেন যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছে দল। বৎসল মানুষটি মানুষের ভালোবাসায় সমর্পিত হবে, এটা তখন থেকেই অনুমান করা যেত। আমরা ঠাকুরগাঁও হাই স্কুলে একসাথেই পড়েছি, খেলাধুলা ঘোরাফেরা প্রায় সময়ে আমরা একসাথে করেছি। দেশের মহান রাষ্ট্রপতির দায়িত্ব পাবেন, এটি আমাদের জন্য অবশ্যই গর্বের। আমরা ঠাকুরগাঁওবাসী হিসেবে অবশ্যই গর্ব করি। ওনার যে দীর্ঘদিন ত্যাগের পরে যে উনি আজকে এই দেশের প্রেসিডেন্ট হয়েছেন, সকলে খুশি হয়েছে, সকলের ভিতরে একটি আনন্দ উৎসব বিরাজ করছে। এ নিয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন ফাতেমাতুজ ছোকরা। ফাতেমাতুজ ছোকরা, যেমনটি জানাচ্ছিলাম যে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম মনোনীত হয় উচ্ছ্বসিত জেলাবাসী, তাদের আবেগ অনুভূতি নিয়ে যদি আমাদের জানাতেন। হ্যাঁ শারমিন, 23তম রাষ্ট্রপতি মনোনীত হয় ঠাকুরগাঁও যেন একটা অনাবিল আনন্দে ভাসছে। এখানকার নেতা কর্মী সাধারণ মানুষ সবাই কিন্তু এখন ভীষণ আনন্দিত এবং গর্বিত, কারণ আমরা বহুদিন পর একজন মন্ত্রী পেয়েছিলাম, তারপর এই প্রথম আমরা রাষ্ট্রপতি পেতে যাচ্ছি। এটা আসলে আনন্দটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমার এখানে আমি এখন আছি ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আমার
অনেকেই আছেন উপস্থিত, আমরা তাদের মুখ থেকে একটু শুনি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু ঠাকুরগাঁয়ের সন্তান, তিনি রাষ্ট্রপতি মনোনীত হয়, কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ, এই আনন্দ, এই খুশি, এই পাওয়া, আসলে এই আবেগ ভাষায় প্রকাশ করা কঠিন। আজকে আমরা ঠাকুরগাঁওবাসী হিসেবে অত্যন্ত গর্বিত আলহামদুলিল্লাহ যে আজকে মাননীয় মহাসচিব এই মাটির কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে উনি মনোনয়ন দিয়েছেন, যেটা আমরা মনে করি আমাদের শুধু ঠাকুরগাঁওবাসী না, সারা দেশবাসী এতে খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দীর্ঘ সময় এই দেশের জন্য, মানুষের জন্য কত ত্যাগ এবং অবদান তার রয়েছে। উনি যেভাবে এই দেশকে এবং এই দেশের জন্য, মানুষের জন্য কাজ করেছেন, আজকের এই মনোনয়ন অত্যন্ত যৌক্তিক। এটা ওনার যে অভিভাবকত্ব, ওনার যে যে প্রজ্ঞা, ওনার যে দূরদর্শিতা, আমরা মনে করি যে এটা এই পদের জন্য উনি একটা অত্যন্ত একেবারে এটা যে মনোনয়ন দেওয়া হয়েছে এটা সঠিক। এবং এই মনোনয়নের মাধ্যমে আমরা যে আসলে সকলেই মিলে আগামীতে যে সুন্দর এবং একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের অভিভাবক হিসাবে উনি একজন যোগ্য মানুষ। শারমিন, যেমনটি শুনছিলেন যে ঠাকুরগাঁয়ের মানুষ কিন্তু বারবারই বলছে যে উনি সর্বগুণে গুণান্বিত এবং সমাদৃত, এবং তিনি যোগ্যভাবেই তিনি এটা প্রাপ্তিটা তার ছিল এবং তিনি পেয়েছেন। তো সে কারণে কিন্তু সকলেই খুব খুশি। শারমিন। জি, ফাতেমাতুল ছোকরা, আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফাতেমাতুল ছোকরা। দেশের বিভিন্ন স্থানে ফের দেখা দিয়েছে গ্যাসের চরম সংকট। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। দীর্ঘ লাইন সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে গ্যাস পেতে। দিনের কোন কোন সময় কোন কোন ফিলিং স্টেশনে গ্যাস থাকবে তার শিডিউল ঘোষণার দাবি জানিয়েছেন যানবাহন চালকরা। অনেক এলাকায় ঠিকমতো জ্বলছে না চুলা, অনেকেই খাবার কিনছেন বাইরে থেকে, কেউ আবার ভরসা রাখছেন মাটির চুলা ও সিলিন্ডারের উপর। কবে নাগাদ সমস্যার সমাধান হবে তার উত্তর মিলছে না। মানে একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে, বাসায় ময় মুরব্বী আছে, নাস্তাও বানাইতে পারতেছি না, তো দুপুরের রান্না, রাত্রের রান্না তো করা অসম্ভব। লাইনে গ্যাস নাই, গ্যাস আসতেছে না, কি আদৌ কি গ্যাস আসবে, কি আমরা কি গ্যাস নিয়ে বাড়িতে যাইতে পারবো, এটা আমরা কোনো নিশ্চয়তা পাইতেছি না। গ্যাস নাই, বাসা বাড়িতেও গ্যাস নাই, অনেক কষ্টের মধ্যে আছি ভাই। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। এ নিয়ে খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ দাস, ব্রাহ্মণবাড়িতে গ্যাস সংকট এখন কেমন? জি সেনাজ, মূলত এলএনজি সংকটের কারণে গতকাল থেকে কিন্তু দেশের বিভিন্ন জেলার মতো ব্রাহ্মণবাড়িতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যার প্রভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় 22,000 আবাসিক এবং বাণিজ্যিক গ্রাহক পর্যায়ে চরম দুর্ভোগ রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি যে দুর্ভোগ আমরা লক্ষ্য করছি জেলার যে 5টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সেখানে, কারণ এখানে কিন্তু গতকাল থেকে গ্যাস বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যারা গ্যাস নিতে আসা গ্রাহক রয়েছেন বা অটো রিক্সা চালক এবং প্রাইভেট চালকরা রয়েছেন তাদেরকে কিন্তু গতকাল থেকে এই সিএনজি ফিলিং স্টেশনে দিন কাটাতে হয়েছে। এখানে কিন্তু তারা রাত্রিও যাপন করেছেন এবং এই কারণে কিন্তু তাদের যে গ্যাসের সংকটের কারণে তারা কিন্তু তাদের যে গন্তব্য সেখানেও কিন্তু যেতে পারছেন না। তো আমরা যারা সিএনজি অটো রিক্সা চালকরা রয়েছে বা প্রাইভেট কার চালকরা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে এই সাম্প্রতিক সময়ে তো গ্যাসের সংকট এমনিতেই ছিল, তবে গতকাল থেকে যে একেবারে গ্যাস বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। তো আমরা যদি একজন সিএনজি অটো রিক্সা চালকের সাথে কথা বলি, আপনাদের গ্যাস নিয়ে আসলে মূলত কি সমস্যা হচ্ছে, কি ধরনের সমস্যা আছে? হঠাৎ করে গতকাল সকাল 11টা পাম্পে ঢুকছি, পাম্পে ঢুকার পরে 11:15 পাম্প বন্ধ করে দিছে। এরপরে আমরা আর কিছু ভালো মন্দ কইছে না, আমরা সারা দিন অপেক্ষা করছি, সারা রাত অপেক্ষা করছি। আমরা তো মালিকের ভাড়া গাড়ি চালাই এবং গরিব মানুষ, আমরা সংসার আছে, কিস্তি আছে, বা সাধারণ মানুষও ভোগান্তি হইতেছে, বাসা বাড়িতেও গ্যাস পাইতেছে না, নানান বিভিন্ন সমস্যা দেখা দিতেছে। মানে আমরা আজকে 2 দিন যাবত রাত দিন 24 ঘন্টা এখানেই কাটাইতেছি।
জি শাহনাজ, আপনি যেমনটা শুনছিলেন যে আসলে এই গ্যাস সংকটের কারণে কেবল এই যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তেমনটি কিন্তু নয়, বাসাবাড়িতেও কিন্তু এই গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে, যে কারণে আমরা দেখেছি আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন বাসাবাড়িতে লাকড়ির চুলা এবং সিলিন্ডার গ্যাস দিয়ে কিন্তু তাদের রান্নাবান্নার কাজ সারতে হচ্ছে। একই সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে 17টি বেসিক শিল্প কারখানা, যে 17টি গ্যাস নির্ভর কারখানা রয়েছে, সেগুলোর কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তবে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্মকর্তা জানিয়েছেন যে আসলে কবে নাগাদ এই গ্যাস সরবরাহ ঠিক হতে পারে সেটি কিন্তু এখনো তারা নিশ্চিত নয়। শাহনাজ। জি প্রকাশ দাস, বুঝতে পেরেছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্যাসের সংকট নিয়ে জানাচ্ছিলেন প্রকাশ দাস। চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। সকাল 6টা থেকে সড়ক অবরোধ করেন চালকরা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। চালকদের অভিযোগ, 5000 সিএনজির জন্য মাত্র একটি গ্যাস পাম্প। চলমান সংকটে প্রতিদিন দীর্ঘ লাইনে থাকতে হয়। অনেক সময় গ্যাস না পেয়ে ফিরতে হচ্ছে। অবিলম্বে দ্রুত নতুন পাম্প স্থাপন করে গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছেন তারা। পলে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে প্রায় 4.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন চালকরা। আমরা ভোর 5টা বাজে পাম্পে আসি লাইনে গ্যাস নিতে বেলা 3টা থেকে 4টা বাজে ওই টাইমে পাম্পে থেকে বের হয়ে আমরা কামাই করবো কখন, সংসার চালাবো কখন, বা কিস্তি কখন দিব? আমার 2-3টা পাম্পের দরকার আমার জামালপুরে। নদী আপনি দেখেন 3 কিলো রাস্তা গেছে পিছনে। তাদেরকে বলা হয়েছে যে প্রয়োজনীয় স্মারকলিপি দিলে আমরাও সেটি ফরওয়ার্ড করব, এবং হচ্ছে যে গ্যাসের যে সমস্যাটা, এটা বর্তমানে ন্যাশনাল গ্রিডের সমস্যা এই দেখে হয়েছে, হয়তো এটা খুব দ্রুতই উত্তরণ করতে পারবো। এদিকে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিনে কোনো রকমে চললেও রাতে ঘুম নষ্ট হয় ক্ষুব্ধ অনেকেই। এ নিয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। সাগর হোসেন তামিম, মাদারীপুরে লোডশেডিংয়ের কি অবস্থা? জনদুর্ভোগ কি পর্যায়ে পৌঁছেছে? আসলে মাদারীপুরেও কিন্তু গেল এক সপ্তাহ ধরে বিদ্যুতের ব্যাপক বিপর্যয় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ গত এই এক সপ্তাহ কিন্তু সাধারণ মানুষের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটেছে। কারণ দিনের বিদ্যুতের যে চাহিদা সেই তুলনায় কিন্তু অর্ধেক তারা পেয়েছে, যার ফলে অনেকটাই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। মাদারীপুরের যে পল্লী বিদ্যুৎ সমিতি, তার তথ্য মতে মাদারীপুর জেলায় 103 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, যেখানে গেল এক সপ্তাহ কিন্তু তারা অর্ধেক জাতীয় গ্রিড থেকে পেয়েছে বিদ্যুৎ পরিমাণ, যে কারণে কিন্তু দিনের প্রায় 24 ঘন্টার প্রায় 12 ঘন্টায় লোডশেডিং করতে হয়েছে। এবং ওজো বা ডিকো অর্থাৎ এই শহরে যারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে সেখানেও কিন্তু একই অবস্থা আমরা লক্ষ্য করেছি। এখানে 17 মেগাওয়াট বিদ্যুতের যে চাহিদা রয়েছে সেখানে কিন্তু তারা 10 থেকে 12 মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে। তবে আজকে সকাল থেকেই কিন্তু এই দুটি সরবরাহকারী প্রতিষ্ঠানেই কিছুটা বাড়তি যোগ হয়েছে, অর্থাৎ এখন প্রায় 60 থেকে 70% চাহিদা পেয়েছে। এই মাদারীপুর পুরো জেলায় প্রায় 4,50,000-এর অধিক গ্রাহক রয়েছে, যেখানে আসলে বিদ্যুতের যে চাহিদা সেই তুলনায় কিন্তু অনেকটাই কম জাতীয় গ্রিড থেকে এই সরবরাহকারী প্রতিষ্ঠান পেয়েছে, যার ফলে কিন্তু এই বিদ্যুতের যে ঘাটতি সেটি আমরা লক্ষ্য করেছি। এবং এর ফলে যে বিভিন্ন কল কারখানা যেখানে বিদ্যুতের চাহিদা রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু খুব বেশি বিদ্যুৎ সরবরাহ করতে না পারার ফলে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হয়েছে। তবে আশার কথা হচ্ছে আজকে সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতি এবং ওজো বা ডিকো দুটি স্থানেই কিন্তু সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে, তার ফলে কিছুটা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের বিদ্যুতের অবস্থা। সাগর হোসেন তামিম, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন এ নিয়ে খবরাখবর জানাতে মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন সাগর হোসেন তামিম। সিলেটের দম্পতি ও গৃহকর্মী হত্যার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। দাবি করা হচ্ছে গৃহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে মতবিরোধ থেকে 3 জনকে খুন করে আটক বাবুল। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এখনো মামলা হয়নি। 20 দিনের প্রেমের সম্পর্ক, এরপর রাগ অনুরাগ, সেখান থেকে হত্যাকাণ্ড। বুধবার সিলেট নগরীর রায়নগরে ট্রিপল মার্ডারের নেপথ্যের কারণ খুঁজে পেয়েছে পুলিশ।
ঘটনার 24 ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ঘাতক বাবুলকে, উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র। পুলিশ জানায় গৃহকর্মী তাহমিনার সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। কদিন আগে তাদের মধ্যে একটি বিরোধ থেকে ক্ষুব্ধ ছিলেন বাবুল। এর জেরে বাসায় ঢুকে তাহমিনাকে হত্যার পর আব্দুস সাত্তার দম্পতিকে হত্যা করে সে। ঘটনা আড়াল করতে পালিয়ে যায় বারান্দা দিয়ে। হত্যায় ব্যবহৃত অস্ত্র ফেলে দেওয়া হয় বাড়ির পেছনের জঙ্গলে। বয়স্করা মারার ধরা ছিল, বয়স্ক লোকটাকে বাধা দিয়েছিল, তোমারে মারধর করছিল। হ্যাঁ, মানুষ মারিলাম। রক্তমাখা শপিং ব্যাগ সেটিও এখানে আছে, পাশাপাশি ছুরিটিও আছে। ছুরিটি আমরা যে হাতলে দেখেছি রক্ত সদৃশ কিছু একটা বস্তু আছে, এবং ছুরির যে অংশ যেটা ধাতব অংশ সেখানেও মাটির সাথে লেগে হয়তো ছুরিটি সে ধোয়ার চেষ্টা করেছে বা ধুয়েছে, একদম একেবারে পরিপূর্ণভাবে হয়তো সে ধুতে পারেনি। এলাকাবাসীর দাবি, বাবুল কখনো কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি, রিকশা চালক ও কখনো কসাইয়ের কাজ করতেন। তার বিরুদ্ধে বখাটেপনা ও নেশার প্রবণতার অভিযোগ রয়েছে। ঘটনার দিন ওই বাসায় বাবুলের প্রবেশের বিষয়টি ধরা পড়ে সিসি ক্যামেরায়। থেকে যাইতাম রাতকে দেখতাম তো ওরা একটা গ্রুপ ছিল, ওইখানে বসেই নেশা করতো। হ্যাঁ, ওদের অনেকবার ওদের বিচারও হয়েছিল। এই যে এরকম একটা ঘটনা ঘটাবে সেটা আমরা এলাকাবাসীও কল্পনা করি নাই। নিহত আব্দুস সাত্তারের 4 সন্তানই প্রবাসে। তারা দেশে ফেরার পর এই ঘটনায় মামলা করার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ নিয়ে আরও খবরাখবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, এ ঘটনায় এখনো মামলা হয়নি, তার পরিবারের অন্য কেউ কি বাংলাদেশে আছে কিনা, আর নিহতদের সন্তানরা ঠিক কবে কখন বাংলাদেশে আসছেন? শাহনাজ, দেখুন এখন পর্যন্ত মামলা হয়নি। কিছুক্ষণ আগেও এসএমপির যিনি মিডিয়া উইংয়ের দায়িত্বে তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন তার সন্তানরা ইতিমধ্যে দেশে অবস্থান করছেন এবং তারা যে আনুষ্ঠানিকতা রয়েছে তা শেষ করে রাতের দিকে তারা মামলা দায়ের করতে পারেন বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং জানিয়ে রাখি, আজকে রাতেই কিন্তু যে লাশগুলো তা দাফন করা হবে বলে আমরা পারিবারিক সূত্রে জেনেছি। এবং যেটা জানতে চেয়েছেন, তার পরিবারের কিন্তু 4 জন সদস্য, অর্থাৎ তার 4 ছেলে মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে থাকেন। তারা আজকেই দেশে ফিরেছেন কিছুক্ষণ আগে। এবং তার যে আত্মীয়স্বজন আমরা খোঁজ নিয়েছি তারাও কিন্তু অনেকেই প্রবাসে রয়েছেন। এবং তার একজন ভাগ্নে, তার সাথে আমরা কথা বলেছি, তিনি শুরুতেই মামলা দায়ের করতে চাচ্ছিলেন, কিন্তু পরিবারের সদস্যদের সাথে আলাপ করে তার যারা ছেলেমেয়েরা রয়েছে তারা হয়তো মামলা দায়েরের বাদী হবে। এবং জানিয়ে রাখি, ঘটনার সূত্রপাত নিশ্চয়ই জানেন যে গতকাল সকাল 9টা থেকে 10টার মধ্যে, এবং যিনি অভিযুক্ত তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এবং তার জবানের ভিত্তিতে কিন্তু আজকে সকাল 11টার দিকে যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সেটা উদ্ধার করে ফরেনসিকে পাঠানো হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে সে 3 জনকেই আসলে হত্যা করেছে, এবং হত্যায় যে ব্যবহৃত ছুরিটি তা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। এবং জানিয়ে রাখি যে গৃহকর্মী তাহমিনার সাথে তার একটি 20 দিনের সম্পর্ক ছিল, এবং সম্পর্কের সূত্র ধরেই গতকাল সেই বাসাতে প্রবেশ করে এবং এক পর্যায়ে কথা কাটাকাটির ফাঁকে তাহমিনাকে হত্যা করা হয়। তারপর এই ঘটনা দেখে ফেলেন বাড়ির অন্য যারা কর্তারা রয়েছেন। প্রথমে বাড়ির গৃহকর্মীকে হত্যার পর বাকি 2 জনকে একই পন্থায় ছুরিকাঘাত করে হত্যা করে অভিযুক্ত। এবং এর ঘটনার পরপরই কিন্তু পুলিশ তৎপর হয় এবং তাকে 4 ঘন্টার মধ্যেই আটক করতে সক্ষম হয়। তো সব মিলিয়ে শাহনাজ, আমার কাছে এই ছিল 3 জন হত্যার সবশেষ। জি, আজহারউদ্দিন শিমুল, আপনাকে ধন্যবাদ। সিলেটের 3 খুনের ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আজহারউদ্দিন শিমুল। ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে রাব্বিকে কুপিয়ে জখম করে। এ সময় একটি দোকানে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। দখল দূষণে অস্তিত্ব সংকটে কুষ্টিয়ার গড়াইখাল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ বিশ্বাস, এই গড়াইখাল দূষণ এবং দখলে কারা দায়ী, এবং এই দূষণ এবং দখল রোধে কী ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে?
হ্যাঁ শাহনাজ, এই মরা খাল দখল দূষণে নিঃসন্দেহে কিন্তু প্রভাবশালীরা দায়ী। যদিও এই খালটি এক সময় পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ছিল, সম্প্রতি এই খালটি কুষ্টিয়া পৌরসভা, যেহেতু পুরো খালটি কুষ্টিয়া পৌরসভার অধীনে রয়েছে পৌর এলাকার মধ্যে, সে কারণে পৌর কর্তৃপক্ষ কিন্তু এটি দেখভাল করেন এবং এই প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এই খালটি এখন একেবারেই অস্তিত্ব সংকটে, দখল হয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং অধিকাংশ জায়গায় দখল হয়ে গেছে এবং সংকুচিত হয়েছে বড় একটি অংশ। আমরা এই বিষয়ে সচেতন নাগরিক সমাজের একজন প্রতিনিধি রয়েছেন শাহনাজ, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো খাল বা নদী নিয়ে বেশ কাজ করেছেন, এই মরা গড়াই অর্থাৎ এই গড়াই খালের কি অবস্থা, অস্তিত্ব সংকটে বলা হচ্ছে, বিস্তারিত যদি বলেন। আপনারা তো মানে সরজমিন দেখতেই পাচ্ছেন, আমরা যতটুকু জানি এবং সরকারি দপ্তর থেকে জেনেছি যে গড়াই খাল 30 মিটার চওড়া এবং প্রায় 8.5 কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্যের এই খালটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় এমনিতেই তার ত্রাহি অবস্থা। সম্প্রতিকালে এই যেহেতু খালটি হচ্ছে পুরোটাই হচ্ছে পৌর এলাকার মধ্যে হওয়ার কারণে পৌরসভায় এই খালটিকে সংস্কার করার জন্য প্রকল্প বাস্তবায়ন করার কথা বলে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে একটা এনওসি নাই, কিন্তু যে লক্ষ্য উদ্দেশ্যে পৌরসভা এই পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে এনওসি নিয়েছিল সেই কাজটি করেনি। হয়তো সেই প্রজেক্ট কিভাবে বাস্তবায়ন করেছে তাও আসলে আমরা দেখতে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খালটি যে প্রায় 30 কিলোমিটার চওড়া খালটি যে আশপাশে যদি দেখেন এবং প্রায় আসলে এই সামাজিক সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বলছিলেন এই যারা এই পৌর কর্তৃপক্ষ খালটি তাদের অধীনে নিলেও খাল সংস্কারে কিন্তু তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি। যদিও এই বিষয়ে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন এই বিষয়ে একটা কাজ তারা করেছেন, একটা বড় প্যাকেজ তারা কিন্তু বাস্তবায়ন করেছেন, কিন্তু আরও একটি প্যাকেজ যেটি করতে চেয়েছেন এই খাল পুনর্দখল করে তারা কিন্তু একটা বড় একটা পার্ক জাতীয় অর্থাৎ দৃষ্টিনন্দন একটা পার্ক স্থাপনের নদীর দুই ধারে অর্থাৎ খালের দুধারে তারা কার্যকর ব্যবস্থা নেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। শাহনাজ। যিশোর বিশ্বাস, বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। এসএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারও উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। বোর্ডের অধীনে 18টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। কেন এমন ফল তা খতিয়ে দেখার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে কারণ অনুসন্ধানের কথা। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয় এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেন 12 জন শিক্ষার্থী, কিন্তু ফলাফলে দেখা যায় সবাই ফেল। একই উপজেলার ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় থেকেও এসএসসি পরীক্ষায় অংশ নেয়া 4 শিক্ষার্থীর কেউই পাশ করেননি। ঠাকুরগাঁও জেলাতেও 5 শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করেননি। তথ্য মিলেছে দিনাজপুর শিক্ষা বোর্ডের 8টি জেলায় এবারের এসএসসির ফলাফলে 18টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার 0। ফলাফলে বিপর্যয়ের কারণ হিসেবে পর্যাপ্ত শিক্ষক না থাকা সহ নানা সংকটকে দায়ী করছেন শিক্ষকরা, যদিও ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। এই গ্রাম এলাকায় অভিভাবকরা শিক্ষার প্রতি তেমন সচেতন নয়। আমরা তাদের বারবার তাগিদ দিছি, কিন্তু দুঃখের বিষয় টেস্ট পরীক্ষার পরে তারা স্কুলে নিয়মিত করে নাই। আমাদের তো এক কথাই বললাম যে নবম দশম শ্রেণীর টিচার ছিল না এবং আমাদের টিচার অনেক শর্ট, এমনিতে শিক্ষক শর্ট, আর শেষ দিকে আমাদের পাঠদান পাওয়াতে আমরা অতটা গুছায় নিতে পারিনি। আমাদের একটা ছাত্র বা একটা ছাত্রী একটাও পাশ করলো না, আমরা শুনতেছি বাজারে। এইটা দুঃখ, এর থেকে আর বড় লজ্জিত দুঃখজনক কি হবার। গত 5 বছরে এবার এই বোর্ডে এসএসসির ফলাফলের পাশের হার সবচেয়ে কম, যে বিষয়টি ভাবিয়ে তুলেছে বোর্ড কর্মকর্তাদেরকেও। এই প্রতিষ্ঠানগুলো আসলে নতুন প্রতিষ্ঠান এবং এখানে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। এই ব্যাপারে আমরা আরো খোঁজ নেব, টিচারদের সাথে কথা বলবো। কেন তাদের শূন্য পাস, একজন পাস করছে না? অনেক প্রতিষ্ঠান দেখছি 1 জন পরীক্ষার্থী, 2 জন পরীক্ষার্থী, 4 জন পরীক্ষার্থী। যে প্রতিষ্ঠানে এত কম সংখ্যক শিক্ষার্থী থাকে সে প্রতিষ্ঠানগুলো কিভাবে চলতে পারছে? এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কারণ অনুসন্ধানের চেষ্টা করতে পারি। 2025 সালেও দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় 100% অকৃতকার্য বিদ্যালয়ের সংখ্যা ছিল 13টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।